আচ্ছা, সবাই তোমরা বই খুলো এবং এই জায়গাটা বের করো। ট্রানজিস্টর যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, কিভাবে কাজ করে এই জায়গাটা বের করো। আজকে আমরা কিছু তাত্ত্বিক কথা বলবো এখানে। এই কথাগুলো শুনবো এবং বোঝার চেষ্টা করবো। এখানে তাত্ত্বিক কথাগুলো, এগুলোর উপরেই কিন্তু সবকিছু আমাদের মূলত ওই লেখাগুলো ক্লিয়ার হবে তখন পড়লে। এইগুলো না পড়লে, এই ভিতরের বিষয়টা না জানলে তখন ওই লেখা ক্লিয়ার হওয়া কিন্তু টাফ হয়ে যাবে। আমরা সাধারণত সবচেয়ে ভালো কানেকশন যেটা দেখি সেটা হলো কমন ইমিটার, আর ট্রানজিস্টর যেটা ভালো বা উত্তম হিসেবে আমরা দেখি সেটা হলো এনপিএন। তাহলে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিব এবং কমন ইমিটার কানেকশনটা আমরা দেখব। তাহলে আমি আজকে ট্রানজিস্টরটা হয়তো আগের মতো না এঁকে একটু এইভাবে আঁকলাম, একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে আমি ট্রানজিস্টরটা আঁকলাম। ব্লক ডায়াগ্রাম দিয়ে এখানে ট্রানজিস্টর সিম্বলিক ব্লক যে কোনো ভাবেই রাখা যাবে। বেজ অংশটা সাধারণত পাতলা, আর এখানে এইটা হলো অ্যামিটার অংশ, এইটা হলো বেজ অংশ, আর এটা হলো কালেক্টর অংশ। তাহলে এটা যেহেতু এন, এটা যেহেতু পি, আর এটা হলো এন, তাহলে এনপিএন। এখন আমরা কারেন্টের অভিমুখ সবসময় ইমিটারে দেখি। এইটা যেহেতু বেস, এটা বেস কারেন্ট আইবি, এইটা আমরা বলছি কালেক্টর আইসি, কারণ কমন ইমিটার কানেকশন দেখতেছি, তাহলে ইমিটারকে কমন রাখতে হবে, এটা হলো আই। কারেন্টের অভিমুখ যেহেতু ইমিটারের উপরে, কারেন্টের অভিমুখটা আমরা বলেছি যে এনপিএন ট্রানজিস্টর সবসময় বাহিরের দিকে হয়। এর আরো একটা কারণ তোমরা খুব সহজেই দেখতে পারো, এখানে হলো এনপিএন পি। এই যে কারেন্ট পি তো পজিটিভ, মানে এখানে হোল বেশি, এর নেগেটিভ, মুক্ত ইলেকট্রন বেশি। তাহলে আসলে কারেন্ট তো সবসময় কোষের ধনাত্মক থেকে স্টার্ট হয়, ধনাত্মক দিকে যাবে। তাই যেহেতু ইমিটারের উপরে তোমার কারেন্টের অভিমুখ, তাহলে এখানে আছে মাঝখানে আছে পি টাইপ মানে হোল পজিটিভ, তাহলে কারেন্ট হলো পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে এখান থেকে এই বাহিরের দিকে, তাহলে কারেন্টের অভিমুখটা বাহিরের দিকে। আর পি এন পি, যদি এটা পি টাইপ হইতো, এই মাঝখানে এন টাইপ হইতো, তাহলে এখানে পি থাকলে এখানে তো অবশ্যই এন থাকতে হবে। তাহলে কারেন্টের অভিমুখটা তখন দেখা যাচ্ছে এমিটার থেকে ভিতরের দিকে, কারণ পজিটিভ থেকে নেগেটিভে। এর জন্য তোমার অনেক সময় ভিতরে যায়, অনেক সময় বাহিরের দিকে আসে। তাহলে এনপিএন ট্রানজিস্টরে ও বাহিরের দিকে এখানে কাজ করে। আমরা যদি এখানে একটা রোধ দিই, এই রোধটা হলো ইনপুট রেজিস্ট্যান্স আর ইন, এখানে আমরা একটা সিগন্যাল দিলাম, এই যে সিগন্যাল এখানে একটা রইলো, এখানে আমরা ব্যাটারির সাথে এখানে তাকে কানেক্ট করলাম। এই ব্যাটারির যেহেতু এটা পি টাইপ, পজিটিভের সাথে এটা নেগেটিভের সাথে এটা মিলে যায়। আর এখানে আমি যখন এই সিগন্যালটা আমি অঙ্কন করব, তখন এখানে আমি একটা আউটপুট রেজিস্ট্যান্স এখানে দিব, আর এখানে আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করব তাকে। তাহলে তাকে যে ব্যাটারির সাথে যুক্ত করব, এখানে তোমার এইটা হলো এন টাইপ, তাহলে এটা থাকবে হলো পজিটিভের সাথে, এটা নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, এইটা। তাহলে এটা হলো তোমার যে ভোল্টেজ, সেটা হলো ভি ইসি, ইমিটার কালেক্টর। এইটা হলো ভি ইবি, ইমিটার বেস ভোল্টেজ। এখন এইখানে একটা সিগন্যাল দেওয়া হয়, এইটা হলো আউটপুট রেজিস্ট্যান্স, এইটা হলো আর নট আউটপুট ও, এবং এই রেজিস্ট্যান্সের মান, এই যে আউটপুট রেজিস্ট্যান্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর ইন, এটা হতেই হবে। এই কানেকশনে কিন্তু এরকম কিছু শর্ত আছে, এটা থাকতে হবে। এটাকে আমরা বলছি কমন ইমিটার কানেকশন। এইটা সবচেয়ে উত্তম কানেকশন, সবকিছু সুন্দরভাবে মিলে যায়। এখানে তুমি দেখো যে বেজ ইমিটার ফরওয়ার্ড বায়াস, বেজ ফরওয়ার্ডে থাকতে হয়, ইমিটার রিভার্সে। তাহলে সরি, বেজ ইমিটার মানে বেজ ফরওয়ার্ড, কালেক্টর রিভার্স। তাহলে সাধারণত আমরা সার্কিটে দেখি বেজ এবং ইমিটার সবসময় ফরওয়ার্ডে থাকে। তাহলে তুমি একমাত্র এই কানেকশনটাই খুঁজে পাবা, বেজ এবং ইমিটার সবসময় ফরওয়ার্ড। দেখো বেজ হলো এইটা, এই পি টাইপ পজিটিভের সাথে, এখানে হলো তুমি এটা হলো ইমিটার, ইমিটার এই দেখো নেগেটিভ মানে এন টাইপ,
সে নেগেটিভের সাথে, এই ব্যাটারিরও নেগেটিভের সাথে, এই ব্যাটারিরও নেগেটিভের সাথে, দুই জায়গায় কিন্তু এটা সেন্টেন্স মিলে যায়, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। কিন্তু অন্য কোনো কানেকশনে তুমি এইটা নেগেটিভ পাইলে এইটা পজিটিভ পাবা, যে এক অংশ মিলে আর এক অংশ মিলে না, খেয়াল করে দেখো বিন্যাস। জি স্যার, এইটা একটা সবচেয়ে পজিটিভ উত্তম, অন্যটা নেগেটিভ। অন্যটা নেগেটিভ হয়ে যায়। এগুলো তোমরা, তোমাদের তো এইগুলো অ্যানালাইসিস করার কথা, তোমরা মাথা নিয়ে এইগুলো করো না কখনো। পড়া তো অ্যাজ ইউজুয়াল পড়া, সবাই পড়বে, সবাই বুঝবে, সবাই পারবে। এই যে ডিফারেন্স, এইগুলো মাথায় রাখলে তখন আর কখনোই ভুল হয় না, যে এগুলোর কিছু ভিন্নতা আছে। তাহলে তুমি এই জন্য আমরা এইটাকে বেশি প্রিফার করি, এটা নিয়ে এটা উত্তম কানেকশন, সবকিছু সুন্দর হয়। তাহলে এখানে আরেকটা, তোমরা সবসময় কমন কালেক্টরে কিন্তু কিছু সম্মুখীন হবেই সমস্যা। তোমরা দেখেছো যে আমরা সাধারণত সবসময় বলি যে বেজ এবং ইমিটার সবসময় ফরওয়ার্ড বায়াসে থাকে। তাহলে তুমি যখন, আর কালেক্টর সাধারণত রিভার্স বায়াসে থাকে, তাই যখন তুমি এখানে কমন বেজের ক্ষেত্রে নিতা, তখন একটা ইমিটারের এক পোর্শন ফরওয়ার্ড বায়াস ঠিকই মিলছে, আর এক পোর্শন মানে এই ব্যাটারির সাথে হয়তো ফরওয়ার্ড বায়াস মিলে নাই, সেইটার চিন্তা করে লাভ নাই, এক পোর্শন মিলাইলেই হবে। তাই সবসময় বেজ ইমিটার যদি ফরওয়ার্ড চিন্তা করো, তাহলে তোমার কানেকশনে আর কোনো ঝামেলা হয় না। ইভেন কি কমন কালেক্টরেও তোমার এই ঝামেলা মিটমাট হয়ে যায়। কমন কালেক্টরে কিন্তু তুমি যখন কালেক্টরকে যদি চিন্তা করো রিভার্স বায়াস, তখনই তোমার ভুলটা হবে। হ্যাঁ, কালেক্টর রিভার্স বায়াস সেটা তো আসি, কিন্তু এটা কিন্তু ওইভাবে মেনশন করা যাবে না। তোমরা যখন কমন কালেক্টরের সার্কিট চিন্তা করবা, তখন তোমার এইখানে থাকে কালেক্টর, মূলত এইখানে থাকে কালেক্টর, আর এইখানে এইখানে তো মূলত বেইজি থাকে, এটা বেইজি থাকে, এইখানে থাকে এমিটার। তাহলে ওইখানে চিন্তা করার সময়, কমন কালেক্টর সার্কিট চিন্তা করার সময় ওই বেজকে ফরওয়ার্ড দিয়ে দেবা, আর ইমিটারকেও ফরওয়ার্ড দিয়ে দেবা, কারণ বেজ ইমিটার ফরওয়ার্ড বায়াস। এরপরে এইটাকে যদি তুমি এখানে ফরওয়ার্ড করো আর এখানে যদি ফরওয়ার্ড করে নিয়ে আসো, তাহলে তোমার এইটা এন টাইপ, এইটা যদি ফরওয়ার্ড করতে হয়, ফরওয়ার্ড করতে গেলে তোমার কি এই নেগেটিভের সাথে এখানে নেগেটিভ, আর এইটা বেস পি টাইপ, পজিটিভের সাথে পজিটিভ, তাহলে ইমিটার আর বেস দুইটাই ফরওয়ার্ড হয়ে গেছে। তাহলে ব্যাটারির এইটা যদি পজিটিভ হয়, নেগেটিভ হয়, এইটা পজিটিভ, আবার এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা একটু অটো প্রান্ত ঠিক হয়ে যাবে। তখন তোমার কালেক্টর কিসে পড়ছে না না পড়ছে সেইটা দেখার দরকার নেই। আলটিমেটলি তুমি যদি এখানে চিন্তা করে দেখো, এখানে দেখবা এই ব্যাটারির সাথে যদি চিন্তা করো, কালেক্টর এন টাইপ, সে কিন্তু রিভার্স বায়াসে এখানে অলরেডি পড়ে গেছে। তাতে এই যে এন টাইপ নেগেটিভের সাথে কিন্তু নাই, আছে পজিটিভের সাথে। তাহলে এইভাবে চিন্তা না করে তোমরা সবসময় যখন কমন কালেক্টরের সার্কিটটা অঙ্কন করবা, এই হলো বেজ, এই হলো ইমিটার, বেজ ইমিটার সবসময় ফরওয়ার্ড বায়াস থাকে, ইমিটারকে ফরওয়ার্ড বায়াসে দিয়ে দিলাম, বেসকে ফরওয়ার্ড বায়াসে দিয়ে দিলাম, অটোমেটিক বাকিগুলো ঠিক হয়ে যাবে। তারপরে তোমার কমন ইমিটার তো একটু আগে আমরা এঁকেছিলাম, এইটাই আমার কমন ইমিটার ছিল, এটা কালেক্টর, যেটা এইটা ছিল হইলো আমার পজিটিভ আর এটা ছিল আমার নেগেটিভ। তাহলে কমন ইমিটারে তো অটোমেটিক পড়েই যাচ্ছে। আর কমন বেজের ক্ষেত্রেও এখানে থাকে বেজ, এখানে থাকে ইমিটার, তাহলে এখানে তুমি বেজ ইমিটার দেখবা দুইটাই এখানে ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করতেছে, আর তখন ওই যে কালেক্টরটা অটোমেটিক সেখানে তোমার ওইখানে রিভার্স বায়াস সেটাও খুঁজে পাওয়া যায়। কানেকশনে কোনো ঝামেলা যেন তোমরা না করো। এখানে আমি এইভাবে নিলাম, কিছু কারণ আছে একটু বোঝার সুবিধার জন্য। এখন আমার এখানে কিছু বিষয়, কিছু কোয়ারি আছে, সেটা হলো এইটা মনে করো একটা জার্মেনিয়ামের অর্ধপরিবাহী, এবং এটা তো বিশুদ্ধ অর্ধপরিবাহী না, একটা জার্মেনিয়াম খণ্ড। এই জার্মেনিয়াম খণ্ডের ভিতরে তোমার কি করছি আমরা, অন্য পদার্থ মিক্স করেছি, আমরা পঞ্চযোজী মিক্স করেছি, ডোপিং করেছি, আর 3 নাম্বার যোজির মৌল যুক্ত করেছি। তাহলে এখানে অ্যালুমিনিয়াম যুক্ত করেছি আর ফসফরাস যুক্ত করেছি, সে অবিশুদ্ধ হইল। অবিশুদ্ধ হওয়ায় তোমার এই অংশটায় আমি ফসফরাস যুক্ত করেছি, জার্মেনিয়ামের এই অংশটায় ফসফরাস যুক্ত করেছি, করলে এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে।
এটা কিন্তু ডোপিং এর পরের হিসাব। তাই ডোপিং এর আগে মূল জার্মেনিয়ামে যতগুলো মুক্ত ইলেকট্রন ততগুলো হোল এগুলা কিন্তু সমান সমান ছিল। ওই যে সেই পিছনের ফিচার কিন্তু মাথায় রাখতে হবে। এই যে এক্সট্রা মুক্ত ইলেকট্রনের কথা বলেছি, এটা কিন্তু ফসফরাস মিশ্রিত করার পর, মিশানোর পরে যে কিছু এক্সট্রা ইলেকট্রন থাকে, সেই এক্সট্রা ইলেকট্রন ফসফরাসের ওই যে 5টা আউটার শেলের ইলেকট্রন, 5টা সেই একটা, 4টা তো বন্ধনে যাচ্ছে একটা। ফলে ওই একটা মুক্ত ইলেকট্রনের সাথে একটা পজিটিভ চার্জ আমরা সেখানেও বলে এসেছিলাম জোড়ায় 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 জোড়ায়। তাহলে এটার সাথে এখানে আছে মুক্ত হোল বেশি, এখানেও মুক্ত ইলেকট্রন বেশি। অ্যালুমিনিয়ামের ওই যে একটা করে ঘাটতি থেকে একটা করে হোল, হোল যখন ছেড়ে দেয় তখন সে আবার নিজে কি হয়ে যায়, নিজে আবার নেগেটিভ হয়ে যায়। হোলটা যখন পরিপূর্ণ করে, সেখানে আমরা দেখেছি যে হোল আর ইলেকট্রন এখানে জোড়ায় জোড়ায়, তবে হোলটা মুক্ত, ইলেকট্রনটা বাউন্ডেড। এখানের ইলেকট্রনটা মুক্ত, হোল বাউন্ডেড। এখানেও তোমার ইলেকট্রন মুক্ত, হোল বাউন্ডেড। আমরা পিছনেই পড়ে এসেছি। আমি এই জন্য কিন্তু পিছনে পড়ার সময় বারবার বলেছি যে এগুলো ঠিক মতো পড়তে হবে, তা নাহলে কিন্তু ট্রানজিস্টরে বিষয়গুলো ঠিক মতো বোঝা যাবে না। তাহলে এখানে যখন আমরা এভাবে কানেকশন করে দিলাম, এখানে যখন ইনপুট সিগন্যাল দিলাম, এই ইনপুট সিগন্যালটা হয় খুব লো। এখানে দুইটা, এখানে একটা ব্যাটারি দেওয়ার মানে কি, এটা আবার দেওয়ার মানে কি? এখানে শুধু ইনপুট দিলেই তো হইতো, এই ব্যাটারি লাগবে কিসে? এইটা যখন একটা ব্যাটারি দিছি, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এটা একটা ডিসি ভোল্ট, মানে ডিসি ভোল্টেজ। জি স্যার, একটা ব্যাটারি ডিসি থেকে ভোল্ট। তোমার যেটা আসে সবসময় ডিসি। ওই যে তোমার ড্রাই সেল যেগুলো, অলওয়েজ ডিসি। তাহলে এখানে একটা ডিসি দেওয়া হলো, ডিসি একদিকেই যাবে। এখন এইটা যদি জার্মেনিয়াম হয়, এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট চলাচল করতে হয়, তাহলে এই যে ব্যাটারির যে ভোল্টেজ, এটা ন্যূনতম কত হওয়া দরকার তোমাদের জানার কথা। কেউ বলতে পারবা এটা ন্যূনতম কত হওয়া দরকার? কেউ বলতে পারবা কিনা এর ভোল্টেজটা? বলা উচিত, কিন্তু এগুলা কিন্তু তোমাদের পিছনে আমি বলছিলাম একটু রিডিং করে তোমরা ঠিক করে নেবা। তোমরা দেখেছো জার্মেনিয়ামের জন্য এই যে যদি কোনো একটা জায়গায় বায়াচিং করতে হয়, ডিপ্লেশন লেয়ার ভাঙতে হয়, তার জন্য সেখানে ন্যূনতম ভোল্টেজ লাগে হইলো 0.7 ইলেকট্রন ভোল্ট। আর সিলিকন যদি হয় অর্ধপরিবাহীটা, তার জন্য দরকার হইলো 1.1 ইলেকট্রন ভোল্ট। তোমরা কি এগুলো বুঝো না যে এই ভোল্টগুলো কিসের আসলে? কারণ আমরা যখন ট্রানজিস্টর এখানে তৈরি করে রাখি, তৈরি করে রাখার সাথে সাথে কি হয়, আমরা কি বলেছিলাম, এই যে এনপিএন ট্রানজিস্টর, এখানে কিছু তোমার, এটা ইমিটার, এখানে ইলেকট্রন। তাহলে এখান থেকে এখানে মুক্ত ইলেকট্রন প্রচুর, প্রচুর মুক্ত ইলেকট্রন, প্রচুর প্রচুর মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের পাশে পাশে এক একটা হোল, আবদ্ধ হোল। এরকম এরকম তো ঘটনাগুলো ছিল, এরকম মুক্ত ইলেকট্রন ছিল, আবার হোল ছিল, এই ঘটনাগুলো। তাহলে এখানেও এইখান থেকে তোমার কি হয়, এখানে তোমার হোল বেশি, তাহলে পজিটিভ চার্জ বেশি, আর নেগেটিভ চার্জটা হলো বাউন্ডেড। পজিটিভ চার্জ বেশি, নেগেটিভ চার্জটা বাউন্ডেড, পজিটিভ চার্জ বেশি, নেগেটিভ চার্জটা বাউন্ডেড। এখানেও আবার ইলেকট্রন বেশি, এই হলো তোমার ইলেকট্রন, এই হলো হোল, ইলেকট্রন, এই হলো হোল, ইলেকট্রন, এরকম। তাহলে এখানে ইলেকট্রনের চাপ বেশি, এখানে ইলেকট্রনের কম। ফলে কিছু ইলেকট্রন দৌড় দিয়ে এর ভিতরে প্রবেশ করে। এর ভিতরে প্রবেশ করলে এই জায়গাটা কি হয়, ইলেকট্রন ওরা পেয়ার শূন্য হয় আমরা বলেছিলাম। তাহলে এই ইলেকট্রন গুলো চলে গেল, এখানে কিছু পজিটিভ চার্জ দাঁড়াই গেল। আবার এখানের ইলেকট্রন এর ভিতরে চলে আসলো, এই ইলেকট্রন, এখানে কিছু পজিটিভ চার্জ এখানেও দাঁড়াই গেল। ফলে ওখানের ইলেকট্রন এখানে এসে ওখানে কিছুটা মিউচুয়াল হয়, এখানে মাঝখানে কিছু মিউচুয়াল অবস্থা হয়, কিন্তু এখানে কিছুটা পজিটিভ চার্জ, আবার এখানে কিছুটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়। ফলে এইখানে যখন এরকম পজিটিভ অবস্থার সৃষ্টি হয়, এখানে পজিটিভ অবস্থার সৃষ্টি হয়, এখানে একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে যায়। দেয়াল তৈরি হয়ে যায়, পরবর্তীতে কোনো কিছু যেন এর ভিতরে আর ঢুকতে না পারে, তখন আর ঢুকতে পারে না। এভাবে একটা বাধার প্রাচীর, বিভব প্রাচীর এখানে এভাবে ক্রিয়েট করে রাখে।
বিভব প্রাচীর বাধা ক্রিয়েট করে রাখে, ফলে আর এখান থেকে কোনো হোল বা ইলেকট্রন অনায়াসে আর চলাচল করে না। তাহলে ওই বাধাটা যখন তাকে সার্কিটে যুক্ত করি, ওই বাধাটাকে ভাঙ্গার জন্য আমরা যে এখানে ব্যাটারি দেই, এটাকে দিয়ে বায়াস করা হয়, মানে ওই বাধাটাকে ভাঙতে হয়। তাহলে ওই বাধাটাকে যদি ভাঙতে চাই, তাহলে এখানে আমি যে ব্যাটারি দিলাম, এই ব্যাটারিটার ন্যূনতম শক্তি কত হইতে হবে। এখানে বাধার যে শক্তি, তাহলে পিছনে লেখা ছিল সিলিকনের জন্য এই বাধার শক্তিটা হইল 0.7 ইলেকট্রন ভোল্ট। এইটা এটা যদি 0.7 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে এখানে আমি যে ভোল্টেজটা দিব ডিসি ভোল্টেজ, তার যে শক্তিটা সেটা ন্যূনতম কত হতে হবে, সেটা ন্যূনতম 0.7 ইলেকট্রন ভোল্ট হতে হবে। এর থেকে কম যদি হয়, তাহলে এই ডিপ্লেশন লেয়ার ভাঙবে না। এই ডিপ্লেশন লেয়ার না ভাঙা মানে কি, এখান থেকে কোনো কারেন্ট চলাচলের কোনো সুযোগ নেই। তাহলে আমরা যে ফরওয়ার্ড বায়াস এখানে যে ব্যাটারিটা দেই, ওর কাজটা কি, এখানে ওর কাজ হইলো ওই ডিপ্লেশন লেয়ার ভাঙা। এখানে সিগন্যাল দিলেই যে সিগন্যালটা এর মধ্যে দিয়ে চলাচল শুরু করে দিবে তা কিন্তু না। এখানে যে ভোল্টেজটা দেওয়া হয়, তার থেকে সিগন্যালের যে ভোল্টেজ সেটা অনেক কম। এটা হয়তো 0.7 ইলেকট্রন ভোল্ট, ওই তুলনায় হয়তো বা এটা হতে পারে 0.01 ইলেকট্রন ভোল্ট। এই ইনপুট, এটা কারেন্টের হিসাবে আমি লিখছি না, ইনপুটটাকে আমি ভোল্টেজ আকারে লিখেছি, কারণ কারেন্ট ভোল্টেজ আমাদের কাছে কিন্তু কোনো মুখ্য বিষয় না। কারণ আমরা ওহমের সূত্র থেকে জানি ভি ইকুয়ালস টু আইআর। তাহলে কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার রোধ আছে, কারেন্ট আর রোধ গুণ করলেই সেটা ভোল্টেজ হয়ে যায়। আবার কোনো একটা জায়গায় ভোল্টেজ আছে, তার রোধ আছে, তাহলে ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলেই কারেন্ট পাওয়া যায়। সুতরাং কারেন্ট যখন আমরা কোনো একটা দূর দূরান্তে পাঠাই, সেটা কারেন্ট আকারে পাঠাই না, ভোল্টেজ আকারে পাঠাই। সে এক প্রকার শক্তি, শক্তি আকারে পাঠাই। সুতরাং এইখানে আমরা যে সিগন্যালটা দিলাম, এটা আমরা কারেন্ট না, আমরা সেই সিগন্যালের ভোল্টেজ চিন্তা করতেছি। তাহলে এখানে যে ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ হইলো তোমার ন্যূনতম হতে হবে। এইটা যদি সিলিকনের জার্মেনিয়ামের হয়, তাহলে এই ভোল্টেজের মান হতে হবে ন্যূনতম 0.7 ইলেকট্রন ভোল্ট। কারণ 0.7 ইলেকট্রন ভোল্ট পাইলেই এই শক্তি এসে এই ডিপ্লেশন লেয়ার ভাঙবে। এই ডিপ্লেশন লেয়ার ভাঙলে এর মধ্য দিয়ে অবাধে চলাচল করবে। তখন এখানে যখন আমরা আরো একটু সামান্য ভোল্টেজ দিব, তাহলে এই চলাচলটা আরো বেড়ে যাবে। এই সামান্য একটু ভোল্টেজ পি এই চলাচলটা আরো বাড়াইয়ে দেয়, কারণ অলরেডি ডিপ্লেশন লেয়ার ভাঙ্গা হয়ে গেছে। তাহলে এই জন্য এটাকে বায়াস ভোল্টেজ বলা হয়। কেন বারবার বায়াস ভোল্টেজ বলতেছি, কারণ ওই ডিপ্লেশন লেয়ার ভাঙ্গার জন্য ওর কাজ এটা, এইটা এই জন্য বায়াস ভোল্টেজ। এখন এইটা যদি সিলিকনের হইতো, তখন এই ব্যাটারির বিভব পার্থক্য বা ভোল্টেজ এটা কি 0.7 ভোল্ট হইলে হইতো না, এটা তখন কত হইতে হইতো, এটা তখন 1.1 ইলেকট্রন ভোল্ট হইতে হইতো। এটা তোমার পিছনে লেখা আছে, এগুলো স্ট্যান্ডার্ড মান, এগুলো মুখস্থ রাখতে, এগুলো এমসিকিউতেও তো আসে। তাহলে তোমার সিলিকনের জন্য ডিপ্লেশন লেয়ার ভাঙার জন্য ন্যূনতম শক্তির প্রয়োজন 1.1 ইলেকট্রন ভোল্টের মতো, আর জার্মেনিয়ামের জন্য প্রয়োজন 0.7 ইলেকট্রন ভোল্টের মতো। এই জন্য জার্মেনিয়াম বেশি উপযোগী, বেশি উত্তম। কিন্তু আসলে আমরা জার্মেনিয়াম ব্যবহার করি না, কারণ জার্মেনিয়াম অতটা অ্যাভেলেবেল না, আমরা সিলিকন ব্যবহার করি। তাহলে এখানে দিলাম আমি ইনপুট ভোল্টেজ, বায়াসিং ভোল্টেজ এইটা, আর ইনপুট ভোল্টেজ এইটা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যেটা বুঝি না, এখানে কিন্তু লেখচিত্রটা আমরা বুঝি না। আসলে আমরা যখন ইনপুটের লেখচিত্রের কথা এখানে বলি, অনেক জায়গায় ইনপুটের লেখচিত্র এই তোমাকে দেখাই দিল, এই ট্রানজিস্টর এমপ্লিফাই করবে, এখানে আউটপুট পাওয়া যাবে এই লোড রেজিস্ট্যান্সে, এবং আউটপুটটা তোমার এরকমের বিশাল সাইজের এরকমের হবে, ইনপুটের তুলনায় আউটপুটটা অনেক বড় হবে। এই হলো অ্যামপ্লিফিকেশন। আসলে কি এখানে আমরা যে ভুলটা করি, আমি ইনপুটে কি নিয়েছি, আমি যে সিগন্যাল, সেই সিগন্যালে আমি যে সিগন্যালের কথা বলেছি, সেই সিগন্যালের আমরা ভোল্টেজ নিয়েছি। সিগন্যাল কি? আচ্ছা, এটা যে কিছু হতে পারে, আমি কথা বলতেছি, এটা একটা সিগন্যাল। আমি কথা বলতেছি, তোমরা দেখবা আমি একভাবে কথা বলতেছি, আমার কথা যদি আপ ডাউন না করতো তোমার কানেই যেত, এটা কিন্তু আপ ডাউন করতেছে, এটা কিন্তু একটা এসি সিগন্যাল। আমি যদি আমার মুখের সামনে একটা মাইক ধরি, এখন কথা হয়তো এই রুমের মানুষ শুনতে পারে, বা আমার বাসার মধ্যে যারা আছে সবাই শুনতে পারবে,
কিন্তু আমার পাশের বিল্ডিং, পরের বিল্ডিং তারা শুনতে পারবে না। কিন্তু একটা মাইক দিয়ে যদি কথা বলি, এর 20 বিল্ডিং পরেও শুনতে পাবে, কারণ আমার কথাটাকে বড় করে দিচ্ছি। তার মানে ওইখানে ট্রানজিস্টর আছে, মাইকের মাউসের ওর ভিতরে ওখানে অনেক ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর এটাকে অ্যাম্পলিফাই করতেছে, তাহলে সিগন্যালটাকে বড় করতেছে। তাহলে আসলে এই সিগন্যালটা যদি আমি কারেন্টের মতো করে চিন্তা করি বা সিগন্যালের ভোল্টেজ চিন্তা করি, তাহলে এই সিগন্যালের ভোল্টেজ এখন কতটুকু, এটাকে যখন আমি বড় করব, তাহলে আমি ভোল্টেজ চিন্তা করতেছি, আমি বড় করে কি পাবো, ভোল্টেজই পাবো। এই আউটপুটের সিগন্যাল এইটা যে কি, এইটা তোমরা বুঝো না। এটা কি আসলে কারেন্ট না এটা ভোল্টেজ? এটা ভোল্টেজ, কারণ আমি ইনপুটের যে সিগন্যাল নিয়েছি এটাও ভোল্টেজ। কারণ ইনপুটে আমি কারেন্ট নিতে পারবো না। কেন পারবো না? কারণ আমার এখানে কারেন্ট দিব কারেন্টই, কিন্তু আমি ভোল্টেজ হিসেবে তাকে নিয়ে নেব ওই ওহমের সূত্র অনুযায়ী V = IR। কারণ এখানে আমি বায়াসিং ভোল্টেজ দিয়েছি, এইটার সাথে এইটাকে যদি আমি কম্বাইন করতে চাই, এই দুইটাকে যদি একত্রিত করতে চাই, তাহলে ভোল্টেজের সাথে কারেন্টের তো হিসাব নিকাশ করা মুশকিল। ভোল্টেজের সাথে ভোল্টেজের হিসাব হবে, যোগ বিয়োগ করলে ভোল্টেজ টু ভোল্টেজ যোগ বিয়োগ করা হয়, কিন্তু ভোল্টেজের সাথে কারেন্ট তো যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে আমার যে সিগন্যাল এখানে, এই সিগন্যালের আমি ভোল্টেজ চিন্তা করি, সেই সিগন্যালের ভোল্টেজটা কি, সেই ভোল্টেজের লেখচিত্র এটা। এই ভোল্টেজটা এখানে এসি ভোল্টেজ আপ ডাউন করতেছে, কিন্তু এই ভোল্টেজটা ডিসি ভোল্টেজ। এইটা সবসময় একদিকে, এটা যেহেতু পজিটিভ, এই ভোল্টেজের অভিমুখ এদিকে, এদিকেই ভোল্টেজের অভিমুখ। আর এইটা যদিও তোমার খুবই এটার তুলনায় কম 0.01, এর অভিমুখ একবার হইল এই দিকে, আর একবার হইল এই দিকে, এইটা না? কারণ এসি ভোল্টেজ একবার যেদিকে যাবে, দ্বিতীয়বার তার উল্টো দিকে যাবে। তাহলে তুমি চিন্তা করো, তোমাদেরকে আমি চলতরিতে পড়িয়েছি, এইগুলো তোমরা আবারও কোশ্চেন করো বারবার। আমি একটা জিনিস একটু আগে পড়াই আমি টের পাইছি, যে সেখানে আমি বলেছিলাম তোমাদের এরকম দুইটা কোষ ছিল, দুইটা কোষ যখন তোমার সিরিজে থাকে, এইটা 10 ভোল্ট, এইটা 5 ভোল্ট। এখানে আমি যখন একটা সার্কিট কমপ্লিট হয়, আমি টোটাল কত ভোল্ট চিন্তা করব। এখানে আমি কিন্তু চিন্তা করব এটাও এদিকে, এটাও এদিকে, আমি 15 ভোল্ট, আমার রেজাল্টেন্ট কিন্তু এখানে 15 ভোল্ট। যদি এখানে এরকম হইতো, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে আমি কত ভোল্ট চিন্তা করতাম এখানে, 5 ভোল্ট। এটা এইদিকে এটা এইদিকে, তখন কিন্তু বিয়োগ হয়ে যেত। এটা কিন্তু ওইখানে স্পষ্ট ভাবে তোমাদের পড়িয়ে এসেছে, তোমাদের হয়তো মাথায়। তাহলে যখন বিপরীতমুখী হয় তখন কিন্তু বিয়োগ হয়ে যায়। তাহলে এটা যেহেতু সবসময় ডিসি একদিকে, কিন্তু এইটা এসি একবার একদিকে বাকি অন্যদিকে, তাই যখন একবার এদিকে থাকে তখন তার যে ভোল্টেজ সেটা 0.01, আর এটা হলো 0.7, মনে করো 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে যখন এদিকে আর এটাও এদিকে একই অভিমুখেতে একবার থাকবে, তখন এই দুইটা যোগ হয়, তখন এখানে এই ভ্যালুটা হয় 0.71 ইলেকট্রন ভোল্ট। আবার যখন এইটার অভিমুখ এইদিকে চিন্তা করা হয়, এটা তো এইদিকে, তখন এটার সাথে এটা বিয়োগ হয়, তখন এখানে তুল্য বের হয় কত, 0.69 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইনপুট ভোল্টেজ তোমার কিন্তু এটা দুইটা মিলিয়ে চিন্তা করতে হবে, তোমার একটা না। শুধু মনে করতে পারো আসলে ইনপুট ভোল্টেজ এই যে এইটা না, শুধু এইটা না, এখানে দুইটাই কাজ করতেছে এর উপরে, দুইটারই সাম, দুইটা রেজাল্টেন্ট। তাহলে যখন একমুখে চিন্তা করি তখন এইটা যোগ হয়ে সেটা এতখানি বের হয়, আর যখন এইটা বিপরীতমুখী, এটা তো তার মতোই আছে, তখন এতটুকু বের হয়। তাহলে ইনপুট ভোল্টেজটা মূলত সর্বনিম্ন 0.69 হয়, এখান থেকে ভেরি করতে করতে বাড়তে বাড়তে সর্বোচ্চ 0.71 হয়, আবার কমতে কমতে সর্বনিম্ন 0.69 হয়, আবার বাড়তে বাড়তে 0.71, এর মধ্যে সে এভাবে আপ ডাউন করতে থাকে। এবং এই ইনপুট ভোল্টেজ এটা লাগবেই, এটা বায়াস করার জন্য, ওই বিভব প্রাচীর ভাঙার জন্য কাজে লাগছে। এইটা তো আমি তাকে অ্যাম্পলিফাই করি, এটাও দিতে হবে। এখানে শুধু একটা দিলে হবে না, দুইটার উদ্দেশ্য এইটাই। তাহলে এখন যদি আমি লেখচিত্র অঙ্কন করি, এই যে লেখচিত্রটা আমরা বুঝি না, সাবধান, এই লেখচিত্রটা ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং
তুমি যদি লেখচিত্রটা বুঝো তাহলে তুমি সব বুঝবা। লেখচিত্রটা আমি কি কি লেখচিত্র এখানে অঙ্কন করব? এখানে লেখচিত্র অঙ্কন করব আমি ভোল্টেজের লেখচিত্র আমি অঙ্কন করব। ভোল্টেজের, তাহলে ভোল্টেজের লেখচিত্র অঙ্কন করব। এখানে আমি দিব ভি ইন, ইনপুট ভোল্টেজের কথা চিন্তা করবো। তাই ইনপুট ভোল্টেজের কথা চিন্তা করলে কি করতে হবে? এই টোটালটা চিন্তা করতে হবে। আমি এখানে কেন কারেন্ট বিবেচনা করলাম না? আমি যদি কারেন্ট বিবেচনা করতাম, সেই কারেন্ট আর এই ভোল্টেজ তো যোগ বিয়োগ করে টোটাল বলতে পারতাম। সেই কারেন্টটাকে ভোল্টেজ বানিয়ে তারপরে সেই কারেন্টের করেসপন্ডিং এর যে ভোল্টেজ আর এই ভোল্টেজ এইটাই অ্যাড হয়েছে। আমি সেইটাই ধরেছি যে ওই যে কারেন্ট আমি দিয়েছি সেই কারেন্টের করেসপন্ডিং ভোল্টেজ হলো 0.01 ইলেকট্রন। তখন এখানে ইনপুট ভোল্টেজ এখানে পাবো, এইখানে আমি নিব আউটপুট ভোল্টেজ। সাবধান, কি লিখেছি ভালো করে খেয়াল করো। ইনপুট, এই হলো আউটপুট। তোমরা ইনপুট অংশের লেখচিত্র অলরেডি আমরা তা ট্রানজিস্টরে পড়িয়েছি, ডায়োডই পড়িয়েছি ক্যারেক্টারিস্টিক। সেখানে কি দেখেছিলাম? সেখানে আমরা এই বরাবর ভি নিছিলাম বিভব, আর এই বরাবর কারেন্ট নিছিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুমি যে এই যে ভোল্টেজ বাড়াও বাড়াও বাড়াও, কারেন্টের মান বাড়বে। তাহলে ভোল্টেজ এভাবে বাড়াও 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 বাড়াও, হঠাৎ করে কারেন্ট এরকম হয়ে গেছে। মনে পড়ে এখানে এতটুকের জন্য কারেন্ট বাড়ছিল না কেন? ব্যাখ্যাটা আমাকে দিতে পারবে এখন? ডিপ্লেশন লেয়ার ভাঙার জন্য। এইখানে তোমার মনে করো এইটা হইলো তোমার 0.7, এই জায়গাটা এটা হইলো হয়তো বা 0.5, এটা হইলো তোমার 1। তাহলে তুমি দেখো এই 0.5 এর জন্য কোনো কারেন্ট চলাচল করবে না, 0.6 এর জন্য করবে না, 0.7 আসলেই কারেন্ট চলাচল শুরু হয়ে যাবে। তাহলে 0.7 পর্যন্ত কোনো কারেন্ট চলাচল করে না। ওই যে ভোল্টেজ যে বাড়াচ্ছ 0.7 পর্যন্ত, সে এইখানে ডিপ্লেশন লেয়ারটা ভাঙছে। এই জন্য এটা কিন্তু এর উপর দিয়ে যাচ্ছে, ভোল্টেজ বাড়তেছে বাট কারেন্ট বাড়ে না। কিন্তু 0.7 এর পরে খুব সামান্য ভোল্টেজ বাড়াও, কারেন্ট হুড়মুড় করে বেড়ে যায় প্রচুর পরিমাণে, কারণ তখন তো অ্যাক্টিভ হয়ে যায়। তখন এই যে এদের চলাচলা ঠেকায় কে মারাত্মক ভাবে চলাচল শুরু করে দিল, কারেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেল। তাহলে তোমরা কি একটা কথা এখান থেকে স্পষ্ট হতে পারো না যে এই 0.7 ইলেকট্রন ভোল্ট তার আগ পর্যন্ত এই সার্কিট ইনপুট অংশ কি অ্যাক্টিভ ছিল? ছিল কিনা? প্রশ্নই আসে না, ছিল না। মানে ট্রানজিস্টরই তো অ্যাক্টিভ না, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট চলাচলের তো কোনো সুযোগই নেই। তাহলে ইনপুটে কারেন্ট নেই, আউটপুটে কি কারেন্ট আছে? প্রশ্নই আসে না, কারণ ইনপুটে কারেন্ট দিলেই আউটপুটে হয়তো পাওয়া যাবে। যখন ডিপ্লেশন লেয়ার, দ্যাট মিন্স 0.7 ইলেকট্রন ভোল্টের কম এখানে দিতে থাকবো, তখন এই অংশ অকার্যকর, এই অংশ অকার্যকর। তাহলে এই অংশ অকার্যকর মানে কি? কোনো কারেন্ট চলাচল করতে পারে না। তখন আমরা তাহলে বলতে পারি না যে এটা ফরওয়ার্ড রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস। এটা তো নরমালি রিভার্স। এখন তোমরা আবার মনে করো না যে এটা রিভার্স বায়াস, এটা বারবার স্যার বলেন যে ইনপুট তো সবসময় বেজ এমিটার ফরওয়ার্ড বায়াস থাকবে, তাহলে এখন আবার বলতেছেন এটা রিভার্স বায়াস। এটা কখন? রিভার্স বায়াস তো খুব বেশি সময়ের জন্য না, কিন্তু রিভার্স বায়াস হিসেবে কিছুটা সময় কাজ করে। কতটুক সময় পর্যন্ত? কোন কন্ডিশনে? যখন এই যে বায়াস ভোল্টেজের মান 0.7 ভোল্ট না করা পর্যন্ত, এই জায়গাটা কি হিসাবে কাজ করে? এই সার্কিটটা রিভার্স বায়াস হিসেবে কাজ করে। আর এইটাও কি হিসাবে কাজ করে? এটা তো রিভার্স বায়াসে করাই। রিভার্স বায়াস মানে যেখানেই কারেন্ট পাওয়া যাবে না সেটাই রিভার্স বায়াস। তাহলে 0.7 ভোল্টের আগ পর্যন্ত এর উপরে কোনো কারেন্ট পাওয়া যাবে না, এটা রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস। তাহলে এটাও যদি রিভার্স বায়াস হয়, এটাও যদি রিভার্স বায়াস হয়, আমি 4টা মুডের কথা বলেছিলাম, তখন এটাকে কি মুড বলা হয়? কাট অফ মুড। মনে পড়ে কিনা? এরপরে বলেছিলাম এইটা যদি ফরওয়ার্ড হয়, এটা যদি রিভার্স হয়, দেন সেটাকে বলা হয় ফরওয়ার্ড অ্যাক্টিভ মুড। এটা যদি রিভার্স হয়, এটা যদি ফরওয়ার্ড হয়, দেন এটাকে বলা হয় রিভার্স অ্যাক্টিভ মুড। এটা যদি ফরওয়ার্ড হয়, এটা যদি ফরওয়ার্ড হয়, দেন এটাকে বলা হয় স্যাচুরেশন মুড। তাহলে আমাদের এই যে অংশটা, এই যে জায়গাটা, এতখানি পর্যন্ত ভোল্টেজ বাড়ছে বাট কারেন্ট বাড়ে নাই,
এই জায়গাটাকে এই জায়গাটা হলো কাট অফ মোড। এই জিনিসগুলো তোমরা হায়ার লেভেলে পড়বা। আমি যে লেখচিত্রটা এখন অ্যানালাইসিস করতেছি এটা কিন্তু তোমাদের উচ্চতর লেভেলে, এগুলো আমরা মাস্টার্সে লিখেছি, মাস্টার্সের বই এগুলো একদম সুন্দর ভাবে আছে। এই সেম জিনিসই সেখানে খুব সুন্দরভাবে এখানে একটু হাই থটে ব্যাখ্যা করা, হয়তো এইখানে তোমার ওইভাবে ব্যাখ্যাটা দেয় নাই। এখানে তোমার এই যে অঞ্চলটা, এই জিনিসটা দেখা যাচ্ছে যে এইটা হলো তোমার কাট অফ অঞ্চল, এটা কাট অফ অঞ্চল। এই জিনিসটা যদি কাট অফ অঞ্চল থাকে এইটা, তাহলে এইখানে তোমার কি হয়, ইনপুট সার্কিট আউটপুট সার্কিট দুইটাই রিভার্স বায়াস। তাহলে এই ক্যারেক্টারিস্টিক তোমরা অলরেডি পড়ে এসেছো। আমরা এখন এখানে ইনপুট দিলে আউটপুট কি হবে সেই ক্যারেক্টার নিয়ে কাজ করব। সাবধান, সেই ক্যারেক্টার নিয়ে কাজ করবো। আমরা কিন্তু ভোল্টেজ আর কারেন্টের ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি না। এখানেও ভোল্টেজ, এখানেও ভোল্টেজ, মাইন্ড ইট। এখানে ভোল্টেজ ইনপুট, এখানে ভোল্টেজ আউটপুট। এখন আমরা দেখি এই দুইটার মধ্যে আমরা যখন এখানে এইটা হলো তোমার 0.5 ইলেকট্রন ভোল্টেজ, বিভব ইন ইলেকট্রন ভোল্ট, এটাও ইলেকট্রন ভোল্ট একক। এইটা হলো তোমার 1, এইটা হলো 1.5, এই 2, এরকম তোমার হয়তো বা যাচ্ছে। এখন তুমি ইনপুট ভোল্টেজ যখন দিতেছো এখানে এই ব্যাটারির, এখানে আউটপুট ভোল্টেজ, এইখানে তো একটা ব্যাটারি দিয়ে রেখেছি ভিইসি, সে আউটপুট ভোল্টেজ কত এটা তো আছে এবং এটা অনেক বেশি। এখানে আমি বলছি এটার থেকে এটার মান অনেক বেশি, সে এটা মনে করো তোমার 10 বা 10ই মনে করো, এটার তুলনায় এটা অনেক গুণ বেশি। তাহলে তোমার ইনপুট ভোল্টেজ যখন 0, এখানে কোনো কারেন্ট নেই, কথা শোনা যায় না? কথা তো শুনতে পারার কথা। জি স্যার শোনা যায়, কিন্তু আলো কম। আলো এই যে দাঁড়াও, জেনারেটর সার্চে লাইট চলে আসবে, কারেন্ট চলে গেছে। আচ্ছা এখন দেখো তাহলে এখানে তোমার এই যে এখানে তোমার 0.7 ইলেকট্রন ভোল্ট, 0.7 ইলেকট্রন ভোল্ট যখন তুমি এখানে ইনপুট ভোল্টেজ একেবারে 0, আউটপুট ভোল্টেজ এটা তো আছে এর মতো, ইনপুট ভোল্টেজ যখন 0 তখন এই হলো আউটপুট ভোল্টেজ, এইটা মনে করো এই যে এইটা মনে করো 10, এটা এর ফাঁকে ফাঁকে আস্তে আস্তে এগুলো কমতে থাকবে, এরকম বিভিন্ন মান হতে পারে, এইটা হতে পারে 2, 3, এরকম 10 পর্যন্ত। যখন ইনপুট ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে থাকে, দেখো দেখি আউটপুট ভোল্টেজের কোনো ভেরিয়েশন আছে কিনা, কারণ ইনপুট ভোল্টেজ বেড়ে বেড়ে 0.5 হইলো, 0.5 হইলো, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এই আউটপুট সার্কিটে কারেন্ট পাওয়া যাবে না, তাহলে আউটপুট ভোল্টেজ ব্যাটারি যেভাবে আছে সেভাবেই আছে, ওর কোনো নড়াচড়া নাই। তাহলে ইনপুট ভোল্টেজ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই জায়গাটা আমি মনে করি 0.7, এই জায়গাটা এটা যদি 0.7 হয়, তাহলে তোমার এই যে বাড়তেছে 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 বাড়তে বাড়তে 0.7 হইলো, তখন পর্যন্ত আউটপুট কারেন্টের কোনো নড়াচড়া এখানে নেই। যে 0.7 থেকে সে মনে করো এখানে অথবা এ পর্যন্ত, এখানে যেখানেই হোক, একটু বেশি হইলেই কি হবে, ডিপ্লেশন লেয়ারটা এখানে ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে, ভেঙে গেলে এই যে ইমিটার আছে,
ইমিটারে যে ইলেকট্রন আছে, এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্তে, এখান থেকে এই যে ইলেকট্রন তো এদিকে এদিকে এসে এখান থেকে ঢুকে এর মধ্যে ঢুকলো, ওই যে ফ্রি ইলেকট্রন হুড়মুড় করে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ফ্রি ইলেকট্রন এই যে কালেক্টরে চলে যায়। কথা কি বন্ধ হয়ে গেছে নাকি আবার, না শুনতেছি? স্যার বন্ধ হয়ে গেছিল, এখন আবার ঠিক হয়েছে। কি যে অবস্থা চলতেছে, কারেন্ট যাচ্ছে আসতেছে, জেনারেটর অফ হচ্ছে অন হচ্ছে, এখন কি অবস্থা? এখন আবার অফ হয়ে গেছে কথা। স্যার, এখন শোনা যায়। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রন এসে, এমনিতেই এন টাইপে মুক্ত ইলেকট্রন আছে, আরো ব্যাটারি থেকে মুক্ত ইলেকট্রন আসলো এখানে, এসে মাঝখানে কি পি টাইপ, এই পি টাইপ অঞ্চল পার হয়ে সে এন টাইপ কালেক্টরে ঢুকে। যখন পি টাইপ অঞ্চলটা পার হয়, পি টাইপটা খুব পাতলা রাখা হয়, এই জন্য খুব কম মানে ডোপিং করা হয়, ফলে এখানে মুক্ত ইলেকট্রনও কম, মুক্ত হোলও কম। একশোটা ইলেকট্রন যায়, হয়তো 5টা ইলেকট্রন ওই বেইজের 5টা হোলের সাথে নিউট্রাল হয়, বাকি 95টা এই কালেক্টরে চলে যায়। এখন হয়তো তোমরা বলতেছো এরকম বারবার যে এরকম 100টা করে যাচ্ছে আর 5টা করে মিউচুয়াল হচ্ছে বেজ থেকে, তাহলে বেজের এক সময় তো হোল পুরোপুরি শেষ হয়ে যাবে, পুরোপুরি মিউচুয়াল হয়ে যাবে। না, এখানে যতগুলা ঘাটতি হোল মিউচুয়াল করবে, সাথে সাথে এই যে পজিটিভ প্রান্ত আবার বেইজের কি বেইজের সাথে যুক্ত, ওইখান থেকে হোল ক্রিয়েট করতে থাকবে। তার মানে হলো ব্যাটারির এক প্রান্ত থেকে ইলেকট্রন যদি ওখানে যায়, তাহলে অন্য প্রান্ত তো পজিটিভ, এখান থেকে ইলেকট্রন যে এটাকে মিউচুয়াল করলো, এ আবার এখানে হোল বাড়ায়। এইভাবে আমরা চিন্তাটা করতে পারি যে এখানের যে হোলের ঘাটতি, সেই হোলের ঘাটতি আবার এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে পূর্ণ হয়। যে কটা মিউচুয়াল করলো সেই কটা আবার পজিটিভ প্রান্ত থেকে এসে একে পরিপূর্ণ করলো, ওরকম যাচ্ছে আরো মিউচুয়াল করতেছে, কিন্তু মেজরিটি ইলেকট্রন কালেক্টরে চলে যাচ্ছে। কালেক্টরে তো এমনি এন টাইপ করা, ডোপিং করা, সেখানে তো মুক্ত ইলেকট্রন আসি, আরো মুক্ত ইলেকট্রন ইমিটার থেকে এসে কালেক্টরে জমা হচ্ছে, তাই কালেক্টরের মুক্ত ইলেকট্রনের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। বেড়ে যে সেই মুক্ত ইলেকট্রন গুলা এইদিকে দৌড়াইতেছে, এইদিকে দৌড়াইতেছে, ফলে কারেন্ট, এই কারেন্ট এই মুখী দৌড়াইতেছে, এদিকে দৌড়াইতেছে কিন্তু ইলেকট্রন, ফলে কারেন্ট তার উল্টা দিকে এদিকে দৌড়ে এখানে ঢুকতেছে। তাহলে যতই বেশি ইলেকট্রন তত বেশি কারেন্ট। তাহলে তুমি দেখো যে যখনই তোমার এই ইনপুটের এখানে ইমিটার কারেন্ট সামান্য পরিমাণ বাড়ে, এই বায়াস ভোল্টেজ 0.7 ইলেকট্রন ভোল্ট অতিক্রম করার পরেই যখন ভোল্টেজটা বাড়াই, তখন ইমিটার কারেন্ট সামান্য পরিমাণ বাড়ে, কালেক্টর কারেন্ট অনেক বেশি বেড়ে যায়। এই আউটপুট এই অংশটাও তখন অ্যাক্টিভ হয়ে যায়। যখন ইনপুটের এই সার্কিটের মধ্যে কারেন্ট থাকে, তখন এর মধ্যেও চলাচল শুরু হয়ে যায়। কিন্তু এইটা যদি অ্যাক্টিভ না থাকে, এইটা অ্যাক্টিভ থাকার কোনো প্রশ্নই আসে না, এইটা অ্যাক্টিভ হওয়ার পরে সাথে সাথে এটাও অ্যাক্টিভ। তাহলে এভাবে তোমার এই যে তোমার কানেকশন, এখানে কিন্তু সুইচ মূলত লাগে না, কারো ধরে অন অফ করা লাগে না, এখানে তোমার এই বায়াসিং, অর্থাৎ এইখানে তোমার পর্যাপ্ত ভোল্টেজ দিব, অন হয়ে যাবে, চলতে থাকবে, পর্যাপ্ত দিব না, অফ হয়ে পড়ে থাকবে। তাহলে এখানে যখন তোমার এইটা যাচ্ছে, এখন আমি ভোল্টেজ বাড়াচ্ছি, এখন আমার আউটপুট ভোল্টেজের কি অবস্থা, আউটপুট ভোল্টেজটা দেখি। তাহলে তুমি দেখো যখনই এখান থেকে কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা কোথা থেকে যাচ্ছে, যাচ্ছে তো এই রোধের মধ্য দিয়ে, এই রোধের মানটা অনেক বেশি। তাহলে এইখান থেকে যে কারেন্টটা, এইটা যদি রোধের মধ্য দিয়ে যেতে হয়, অনেক বেশি বাধা,
তাহলে এই কারেন্টটাকে কম শক্তিশালী হতে হয় না বেশি শক্তিশালী হতে হয়? যদি এখানে খুব কম রোধ থাকতো অনায়াসেই চলে যেত, কিন্তু এখানে রোধের মান অনেক বেশি, ফলে এই কারেন্টটা যখন এর মধ্য দিয়ে যাবে তখন অনেক বেশি শক্তির প্রয়োজন। তাহলে এই শক্তি সাপ্লাই কে দিবে? দিবে তো এই ব্যাটারি, ও সাপ্লাই দিবে। তাহলে ওর যদি হয় 10 ভোল্ট, ওর মনে করো এখান থেকে এই যে কারেন্ট যাচ্ছে এখানে 0.7 ইলেকট্রন ভোল্ট দেওয়ার ফলে এখান থেকে হয়তো 2 মাইক্রোএম্পিয়ার কারেন্ট, বেস কারেন্ট পাওয়া যাচ্ছে, ফলে কালেক্টর কারেন্ট পাওয়া যাচ্ছে হয়তো 2 মিলি এম্পিয়ার, মাইক্রোএম্পিয়ার থেকে মিলি এম্পিয়ারে চলে আসছে, অনেক বেশি হয়ে গেছে। ফলে ওই কারেন্টটা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাওয়ার সময় এখানে যে শক্তিটা দিয়ে তাকে পাঠাইতে হবে সেই শক্তি এখান থেকে নিবে। এখান থেকে হয়তো 10 ভোল্ট বা 10 জুল শক্তি আছে, সেখান থেকে তার 6 জুল খরচ করে এর মধ্য দিয়ে যাওয়ার সময়। এই যে 6 জুল খরচ করলো, তাহলে এখানে অবশিষ্ট রইল কয়জন? এখন ওই 10 জুল কিন্তু এই কারেন্টটাকে এর মধ্য দিয়ে নেওয়ার জন্য খরচ হয়েছে। তাহলে তুমি আউটপুটে এই ব্যাটারির ভোল্টেজটা এখন পাবা কত? এটা কি আর 10 পাবা? কত পাবা? 10 পাওয়া কিন্তু যাবে না। তাহলে কত পাওয়া যাবে? যদি এখানে 6 জুল খরচ হয় বা 6 ভোল্ট খরচ হয়, তাহলে এখানে থাকবে আর 4 ভোল্ট। এই ব্যাটারিতে তুমি 4 ভোল্ট খুঁজে পাও, কারণ ওর 6 জুল এর ভিতর থেকে কারেন্ট পাস করার জন্য খরচ হয়েছে। ওই যে 6 জুল খরচ হয়েছে ওইটাকে আমরা বলি ভোল্টেজ ড্রপ। যে ব্যয় হয়েছে এর মধ্যে দিয়ে কারেন্ট কে পাস করার জন্য, নেওয়ার জন্য যে শক্তিটা ক্ষয় হয়, যে ভোল্টেজটা কাজ করে, যে ভোল্টেজটা ব্যয় হয়, সেটাকে আমরা ভোল্টেজ ড্রপ বলি। তাহলে ফাইনালি আউটপুট ভোল্টেজ যদি আমি এখানে চিন্তা করি বা পেতে চাই ভি আউট, তাহলে কিভাবে পাবো? কিভাবে পাবো? এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইসি, এখানে রোধ আর নট, তাহলে এইখানে যে ভোল্টেজ, এখানের যে এর মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা হইলো আর নট ইন্টু আইসি, ওই যে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়ালস টু আইআর। তাহলে এখানে ভোল্টেজ এত, এতটুকু খরচ হয়েছে। আর মূল ভোল্টেজ ছিল হইলো ভিইসি 10। তাহলে এখন ফাইনাল এখানে লব্ধি ভোল্টেজটা হবে ভিইসি মাইনাস আইসি আর। মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা দিয়ে অনেক কিছু আমরা ব্যাখ্যা করব। আমরা বুঝলাম কিনা? আমরা আউটপুট ভোল্টেজের হিসাবটা আমরা বুঝলাম কিনা? যে আউটপুট ভোল্টেজ, এখন তুমি মনে করতে পারো যে আউটপুট ভোল্টেজ তো এইটা না, আউটপুট ভোল্টেজ তাহলে এখানে এইটা আর নট আইসি, এটা ড্রপ ভোল্টেজ, এখানে খরচ হয়েছে। অর্থাৎ এই সার্কিটে যেটা অবশিষ্ট রয়েছে, ব্যাটারি দিয়েই তো আমি এখানে শক্তিটা সাপ্লাই দিতেছি, তাহলে ওর যদি কোনো শক্তি খরচ নয়, যখন শুরুতে যখন এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই, তখন এখানেও কোনো কারেন্টের ফ্লো ছিল না। যখন ফ্লো ছিল না, এর মধ্যে দিয়ে তো কারেন্ট যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তখন এই ব্যাটারির শক্তি যেটা সেটাই এখানে পড়ে রয়েছে। তাই এইটা যখন ছিল না আইসি কারেন্ট, এটা জিরো, তাহলে আউটপুট ভোল্টেজ ভিইসি এইটাই ছিল, এটার কোনো পরিবর্তন ছিল না। যখন আস্তে আস্তে ইনপুট কারেন্ট বাড়তেছে, ইনপুট ভোল্টেজ বাড়তেছে, তখন আস্তে আস্তে ইনপুট কারেন্ট বাড়তেছে, ইনপুট কারেন্ট বাড়ার সাথে সাথে মানে ইমিটার কারেন্ট, এই কালেক্টর কারেন্টের মান অনেক বেড়ে যাচ্ছে। যখন অনেক বেড়ে যাচ্ছে তখন এখানে ভোল্টেজ ড্রপ বেশি হচ্ছে, যত কারেন্ট বেশি তত বেশি ভোল্টেজ ড্রপ, ফলে আউটপুট ভোল্টেজটা কমে যাচ্ছে। এই কথাটা কেমন জানি তোমরা মেনে নিতে পারো না। তোমরা খালি চিন্তা করো এই হলো ইনপুট ভোল্টেজ, এখানে যেটা পাবো সেটা আউটপুট ভোল্টেজ, তাহলে এ তো অ্যাম্পলিফাই করবে, ভোল্টেজটাকে বাড়াবে, তাহলে আউটপুট ভোল্টেজ আবার কমে যায়। আরে বাবা, এইটা কিন্তু আউটপুট ভোল্টেজ না। এখানে আউটপুট ভোল্টেজ বলতে তুমি এখানে দেখতেছো যে এখানে যেটা তুমি কষে দিচ্ছে, এই সার্কিটের যেটা অবশিষ্ট রয়েছে সেটা আস্তে আস্তে কমতে থাকে। এখন তুমি যদি এখানে এই সিগন্যাল তো দিয়ে দিলা ফিক্স, এইখানের বিভবটা যদি আস্তে আস্তে চেঞ্জ করতে থাকো, এইখানের বিভবটা মানে ভোল্টেজটা যদি চেঞ্জ করতে থাকো, চেঞ্জ করতে বলতে বাড়াতে থাকো, সাথে সাথে এইখানের ভোল্টেজের এই সার্কিটের আস্তে আস্তে ডাউন হতে থাকে। এর উপরে কিন্তু ডিপেন্ড করতেছে
কমতে থাকে। কেন কমতে থাকে? এইটা যত বাড়াবা, এইটা যদি তুমি 0.8 ইলেকট্রন ভোল্ট করো, তাহলে এখানে কি ইমিটার কারেন্ট অনেক বেড়ে যাবে। ইমিটার কারেন্ট যদি অনেক বেড়ে যায়, এখানে তো এমনিতেই 0.7 এর জন্যই কারেন্ট হুড়মুড় করিয়া বাড়ে, তোমরা দেখতেই পাচ্ছ একটু আগে ওই যে এরকম দেখে আসছিলাম। তাই এখানে যদি ভোল্টেজ আরো অল্প বাড়াই, কারেন্ট অনেক বেশি বেড়ে যায়, ইনপুট কারেন্ট। ফলে আউটপুট কারেন্ট মানে কালেক্টর কারেন্ট এই তুলনায় আরো অনেক বেশি বাড়ে। যখন আউটপুট কারেন্টের মান অনেক বেশি বাড়ে, এই লোড রেজিস্ট্যান্স আর নট এটা তো অনেক বেশি, এর সাথে আউটপুট কারেন্ট গুণ হয়ে এই টোটাল মানটা অনেক বাড়াই দিতেছে, অনেক। আর অনেক যখন বেড়ে যাচ্ছে, এই ইসি থেকে যখন বেশি মান বিয়োগ হচ্ছে, ফাইনালি এখানে মানটা ছোট হয়ে যাচ্ছে, আউটপুট ভোল্টেজটা কমে যাচ্ছে। তার মানে কি, এখানে যত ভোল্টেজ বাড়াচ্ছ ইমিটার কারেন্ট বাড়তেছে, ইমিটার কারেন্ট বাড়ার সাথে সাথে কালেক্টর কারেন্টের মান অনেক বেশি বাড়তেছে। আর কালেক্টর কারেন্ট যত বেশি এখানে বাড়তেছে, এর মধ্য দিয়ে পাস করার জন্য তত বেশি শক্তি এখানে খরচ হচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এখান থেকে শক্তি নিয়েই তো এখানে খরচ হচ্ছে, ফলে অবশিষ্ট এখানে খুব কম পাওয়া যাচ্ছে। এই হলো বিষয়, এই হলো এখানের বিষয়টা। স্যার এখানে এভাবে আমরা চিন্তা করি। বলো। স্যার ওখানে যদি রোদ আউটপুট, ওইখানে যে রোদ ওইটা যদি অনেক বেশি দেওয়া হয়, তাহলে তো বিভব ড্রপ করবে অনেক। হ্যাঁ, অনেক ড্রপ করবে। এমনও হইতে পারে যে এতই বেশি ড্রপ করতেছে, এর থেকে এখানে বিভব বেশি লাগে, ওর ভিতর থেকে পাস করে হইতে পারে। এটাই তোমার এই অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে গেলে এখানে বেশি নিতে হবে। এখানে ভোল্টেজ ড্রপ অনেক বেশি হয়, মানে ব্যয় অনেক বেশি হয়। ব্যয় বেশি হলে এখানে আউটপুট ভোল্টেজটা কমে যায়। তাহলে আউটপুট ভোল্টেজে এখন তুমি দেখো, ইনপুট ভোল্টেজের সামান্য পরিবর্তনে, খেয়াল করো, মাথায় বিষয়গুলো একটু কাজ করানোর চেষ্টা করো। ইনপুট ভোল্টেজের সামান্য পরিবর্তনে ইমিটার কারেন্ট অনেক বেশি পরিবর্তন হয়। ইমিটার কারেন্ট অনেক বেশি পরিবর্তন হইলে কালেক্টর কারেন্ট তার থেকেও বেশি পরিবর্তন হয়। কালেক্টর কারেন্ট তার থেকেও বেশি বেড়ে গেলে বা পরিবর্তন হইলে এখানে এই ভোল্টেজ ড্রপ অনেক বেশি পরিমাণে হয়। অনেক বেশি পরিমাণে হইলে আউটপুট ভোল্টেজটা খুব কম হয়, সামান্য হয়ে যায়, কারণ এই মূল ভোল্টেজ থেকে এটা বিয়োগ হয়ে যায়, এইটা অনেক কমে যায়, অনেক কমে যায়, মানে হঠাৎ করে ড্রপ করে, মানে অনেক ডাউন করে আউটপুট ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ সামান্য একটু বাড়াইলে আউটপুট ভোল্টেজের মানটা ধপাস করে হ্রাস পায়, ধপাস করে হ্রাস পায়। এবং সেই হ্রাসের লেখচিত্রটা এইরকম, এখান থেকে যে এই রকম হয়তো এইখানে এসে এইখানে হ্রাস পেয়ে পেয়ে একটা সময় এখানে এসে প্রায় এরকমের এই এক্স অক্ষের কাছে এরকম আসতে থাকে, একটা পর্যায়ে ওখানে মিলে যাওয়ার চেষ্টা করে। এই লেখচিত্র শেপ কিন্তু এইটা বইটাই কোথাও নাই। এটা ইনপুট, এটা আউটপুট। সুতরাং ইনপুট এবং আউটপুটের চেহারা এর আন্ডারে আমাদের ব্যাখ্যা করতে। তাহলে এইখানে যে আমি ফাইনালি আউটপুট ভোল্টেজ পেয়েছি, এরকম পেয়েছি। দেখো এখন আউটপুট ভোল্টেজের ভেরিয়েশন হচ্ছে আর ইনপুট ভোল্টেজেরও ভেরিয়েশন হচ্ছে। তাহলে এইখানে মূলত এই যে তোমার ইমিটার কালেক্টর ভোল্টেজ, একে কি আমি চেঞ্জ করতেছি? এটা ফিক্স। আমি চেঞ্জ করতেছি কোনটাকে? ইভি কে, ইমিটার বেস ভোল্টেজ কে। সাথে সাথে এই আই নট আরসি চেঞ্জ হচ্ছে, ভোল্টেজ ড্রপ চেঞ্জ হচ্ছে। এইটা থেকে বিয়োগ যে আউটপুট ভোল্টেজ বারবার পরিবর্তন হচ্ছে। এই ইসি ভোল্টেজ কিন্তু ফিক্স। এই জন্য তোমরা যখন কারেন্ট গেইন বা ভোল্টেজ কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সেখানে দেখো ওই যে ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই, ঠিক আছে? এইখানে তোমরা যখন দেখো যে সেখানে তোমার ই কমন থাকে, ইমিটার কমন থাকে, যে ভি ই সি হয়তো কমন ইমিটারের জন্য, কমন ইমিটারের জন্য, তাহলে তোমার বা কমন বেস কানেকশনের জন্য এই যে এইটা লেখা হয়, এইটা কি? এইখানের ভোল্টেজ যেটা তোমার কনস্ট্যান্ট, এই ভোল্টেজটা কনস্ট্যান্ট, এটার কোনো পরিবর্তন নেই। ইনপুটের যে এত কিছু পরিবর্তন হচ্ছে, ইনপুট ভোল্টেজের পরিবর্তন হচ্ছে,
ইনপুট কারেন্ট চেঞ্জ হচ্ছে, আউটপুট কালেক্টর কারেন্ট পরিবর্তন হচ্ছে, কিন্তু এইখানে তোমার ইমিটার কালেক্টর ভোল্টেজ যেটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। ও কিন্তু ওর মতোই, ওই 10 আছে 10 আছে 10 থেকেই বারবার খালি অন্যগুলো বিয়োগ করে 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 আসতেছে। তাহলে এটা ফিক্স। এই জন্য তোমার ওই ব্র্যাকেটে বিভিন্ন জায়গায় সূত্র ডেরিভেশনে এখানে দেখবা এই হলো কারণ যে এইটার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে তুমি এই সামনে সূত্র ডেরিভেশনে গেলেই এই জিনিসগুলো তোমরা দেখবা বা অনেকে দেখে চলবে, যাতে ঝামেলা না হয় আমি এই জন্য ব্যাখ্যা করে দিই। তাহলে এখন তুমি আসো কাম টু দা পয়েন্ট, এইখানে আসো। এইখানে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে যদি আমরা এইভাবে তোমার যাচ্ছে যাচ্ছে, এটা তো 0.7 ভোল্টের জন্যই সাধারণত তোমার কারেন্টটা ড্রপ করা মানে শুরু করে, এখানে আউটপুট ভোল্টেজটা কমা শুরু করে, এরপরে একটু একটু বাড়তে 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 দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে ড্রপ করে ফেলে। তাহলে 0.7 ভোল্টের আগেই 0.7 ভোল্ট দিলে পুরো ভেঙে যায়। 0.7 ভোল্টের আগে থেকেই কিন্তু মূলত ভাঙ্গার উপক্রম হয়ে যায়, কারেন্ট চলাচল শুরু হয়ে যায়। হয়তো বা ওই ভিতরে কিছু ক্ষরণ কারেন্ট ছিল বা অমুক সমুক, বা অলরেডি 0.7 ভোল্টে তো ভেঙেই যায়, অনেক বেশি পরিমাণে কারেন্ট চলাচল শুরু হয়ে যায়। তাই তুমি সে মনে করো 0.7টা এখানে, এই রিজিয়নটা চিন্তা করো, সে মনে করো 0.7 এখানে। এখন এখান থেকে তুমি একটা জিনিস এরকম চিন্তা করো, এই যে 0.7 পেয়েছিলা, এই যে 0.7, তুমি দেখো তো এই ইনপুট ভোল্টেজের ভেরিয়েশনটা 0.71 থেকে 0.69, তাহলে 0.71 থেকে বেড়ে ওই যে ইনপুট ভোল্টেজ যোগ হয়েছিল, তাহলে সেটা বেড়ে বেড়ে সর্বোচ্চ হবে হইলো এই হইলো তোমার 0.71 এইরকম। তাহলে এই হইলো তোমার 0.71 আর এই হইলো তোমার 0.69। দেখো এই হইলো তোমার 0.7। তাহলে তুমি দেখো এই যে ইনপুট সিগন্যাল, এইটাকে আমি জাস্ট এখানে এভাবে দেখো, একটু উল্টে এভাবে দেখেছি লম্ব করে। তাহলে তোমার এই মূল পয়েন্টে মূল ছিল হলো ভোল্টেজটা 0.7, যখন ইনপুট সিগন্যাল যোগ হয়ে ওটাকে বাড়াইছে সর্বোচ্চ করছে 0.7 আর সর্বনিম্ন বানাইছে 0.69। তাহলে ইনপুট যে ভোল্টেজ মোড সেটা কিন্তু এই রেঞ্জের ভিতরে এভাবে খালি আপ ডাউন করতে থাকে, এইরকম এরকম আপ ডাউন করতে থাকবে এই অঞ্চলের মধ্যে, এতটুক জায়গার মধ্যে। খেয়াল করো, সেই ইনপুট ভোল্টেজ 0.7 এর জন্য তুমি দেখো তো আউটপুট ভোল্টেজটা কত। 0.6 এর জন্য দেখো দেখি আউটপুট ভোল্টেজটা কই, এই 0.71 এর জন্য আউটপুট ভোল্টেজটা কই। তুমি খেয়াল করে দেখো, এই ছিল 0.7 এর জন্য, এই হলো 0.69 এর জন্য, না এটা হলো 0.71 এর জন্য, এইটা হলো 0.69 এর জন্য। তাহলে তুমি ওখানে একটু চিন্তা করো, খুব ভালোভাবে চিন্তা করো, একটু মস্তিষ্ক খাটাইতে হবে যে এখানে তোমার যখন এই 0.7 থেকে ইনপুট সিগন্যাল বাড়তেছে, বেড়ে বেড়ে 0.7 অন হচ্ছে, এই মনে করো ইনপুট সিগন্যাল 0.7, তখন আউটপুট সিগন্যাল এটা মনে করো এইটা হইলো তোমার 4 6, এটা 4, এটা 6, এইটা 8, এইটা 10। তো যখন ইনপুট সিগন্যাল মনে করো 0.7, তখন তার এগেইনস্টে আউটপুট সিগন্যাল তোমার 8। এটা যখন বাড়তেছে বেড়ে বেড়ে 0.7 অন হচ্ছে, তখন আউটপুট সিগন্যাল কত দেখো দেখি, আউটপুট সিগন্যাল কত, 6। তাহলে ইনপুট বাড়ার সাথে সাথে আউটপুট কমতেছে। এই কথাগুলো ভাষাগুলো কিন্তু ওর ভিতরে লেখা আছে, তোমরা বুঝো না। এইটা যে বাড়তেছে আউটপুট কিন্তু কমতেছে। আউটপুট কমা মানে কিন্তু এখানে তুমি যে এখানে যেটা ফাইনালি পাচ্ছ সেইটা না, এই সার্কিটে যে আউটপুট ভোল্টেজটা এখন সাস্টেইন করতেছে সেটা আউটপুট অংশে, সেটা কমতেছে, 6 হচ্ছে। আবার তোমার যখন এই এখান থেকে কারেন্ট ইনপুট ভোল্টেজ 0.7 অন থেকে কমে 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 0.7, আবারও যখন কমতেছে
তখন আউটপুট ভোল্টেজ কি হইতেছে? আউটপুট ভোল্টেজ এখানে কি হইতেছে? এটা মনে করো 9.9 এই জায়গাটা। তাহলে যখন ইনপুট ভোল্টেজ কমতেছে 0.69 এর মধ্যে থাকতেছে, তখন আউটপুট ভোল্টেজটা কি আসলে? হ্যাঁ, আউটপুট ভোল্টেজ কি বাড়ে না কমে? তখন আউটপুট ভোল্টেজ বাড়ে। ইনপুট ভোল্টেজ যখন কম ছিল, কমে, ইনপুট ভোল্টেজ যখন আস্তে আস্তে কমে, তখন আউটপুট ভোল্টেজ বাড়ে। আর ইনপুট ভোল্টেজ যখন আস্তে আস্তে বাড়ে, তখন আউটপুট ভোল্টেজ কমে। তাহলে তুমি খেয়াল করো 0.7 এখান থেকে যদি আমি কার্ভ অঙ্কন শুরু করি, তখন আউটপুট ভোল্টেজ বাড়তেছে, 0.7 থেকে বেড়ে বেড়ে 0.71 হচ্ছে, সরি ইনপুট ভোল্টেজ। তাহলে এইটা থেকে বাড়তেছে ইনপুট ভোল্টেজ, এই বাড়তেছে, আউটপুট ভোল্টেজ সাথে সাথে কি হইতেছে? কমতেছে। তাহলে আউটপুট ভোল্টেজটা যাচ্ছে এই নিচের দিকে। এরপরে এই 7 আসলো, এই সর্বনিম্ন হইলো, এরপরে আবার 7 থেকে কমতেছে আউটপুট, ইনপুট কমতেছে, ইনপুট কমতেছে, আবার আউটপুট কিন্তু বাড়তেছে। তাহলে যখন ইনপুট কমতেছে আউটপুট বাড়তেছে, বেড়ে বেড়ে 0.7 আসলো, আউটপুট এখানে আসলো। এরপরে যদি 0.7 থেকে আরো কমে, আউটপুট আরো বাড়ে, এইখানে আসে। এই রকমের কার্ভটা চলতে থাকে। তাই তুমি দেখো ইনপুটটা যতটুক জায়গার ভিতরে ছিল, আউটপুট কি ততটুক জায়গার ভিতরে এখানে আছে না কম আছে না বেশি আছে? বেশি জায়গার মধ্যে। আউটপুট সিগন্যালটা কিন্তু আমি কিন্তু এখানে আউটপুটের যে কে কমছে কোন জায়গায় বাড়ছে সেই রেঞ্জের সিগন্যালটা দেখেছি, সিগন্যালটা কিন্তু বড় হয়ে গেছে। কি ইনপুট সিগন্যাল থেকে আউটপুট সিগন্যালটা বড় না? দেখা যায় না? এবং এটা এরকম যদি হঠাৎ করে ড্রপ করে তাহলেই সম্ভব। তাহলে তুমি যেভাবে অঙ্কন করে, এখন মনে করতে পারো স্যার আপনি তো আপনি ইচ্ছে মতো এইটা দেখানোর জন্য আমাদের এরকম অঙ্কন করছেন, কিন্তু না, তুমি যদি এরকমের এটা যদি তুমি হঠাৎ করে ডাউন করো এবং হঠাৎ করেই ডাউন হয়ে যাচ্ছে, আউটপুট ভোল্টেজ হঠাৎ করে তোমার ডাউন হয়ে যাচ্ছে, তখন কার্ভ এরকমই আসতেছে। আর এই কার্ভের ভিতরে তুমি ইনপুট যেভাবেই মান বসাই করো না কেন, তার জন্য যে আউটপুট পাবা অনেক বড় রিজিয়নে পাবা, আউটপুটটা অনেক বড় হয়ে যায়। এইটাকে বলা হয় অ্যাম্প্লিফিকেশন। এখানে ইনপুট ভোল্টেজ ছিল ছোট, আউটপুট ভোল্টেজ বড় হয়ে গেছে। এখন একটা জিনিস দেখো, ইনপুট ভোল্টেজ যখন বেশি হয় আউটপুট ভোল্টেজটা তখন কম হয়। তাই ইনপুট ভোল্টেজ যখন পজিটিভ দিকে বাড়ে, আউটপুট ভোল্টেজ যাচ্ছে তখন নেগেটিভ দিকে। যাচ্ছে নেগেটিভ দিকে? জি স্যার। এই যাচ্ছে কিনা? ইনপুট ভোল্টেজ যাচ্ছে এই ধনাত্মক দিকে, বাড়তেছে, আউটপুট ভোল্টেজ কি এখান থেকে কমে নিচে নামতেছে। আবার ইনপুট ভোল্টেজ যখন তোমার কমতেছে আউটপুট বাড়তেছে, তাহলে ইনপুটের সাথে আউটপুট পুরোপুরি কি উল্টা না? উল্টা না, বিপরীত। পুরোপুরি বিপরীত। এজন্য সে 180 ডিগ্রি দশা পার্থক্যে থাকে। এই কথাটা আমরা বুঝি না, দিস ইজ দ্য ফ্যাক্ট। এইটা আমরা মোটেই বুঝি না, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা আসার মূল রহস্য এখানে যে তাদের ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি কেন। এবং এখানে তোমার এই যে ইনপুট এখানে পাওয়া যাচ্ছে, সুতরাং এইটা হচ্ছে একদম পারফেক্ট অ্যাম্প্লিফিকেশন, মানে ভোল্টেজ তুমি ইনপুট ভোল্টেজ দিছো, আউটপুট ভোল্টেজ পাচ্ছ অনেক বড়। এখন কথা হয়েছে আমরা তো সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন করব, আমি ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন করে আমার লাভ কি? আমার যদি ভোল্টেজ বাড়ে, যেখানে ভোল্টেজ কম সেখানে কারেন্টও কম, যেখানে ভোল্টেজ বেশি সেখানে কারেন্ট বেশি। রোধ যদি কনস্ট্যান্ট থাকে, ভি ইকুয়ালস টু আইআর, রোধ কনস্ট্যান্ট যদি থাকে এখানে রোধগুলোকে তো আর চেঞ্জ করতেছি না, সুতরাং এই ভোল্টেজ ডিপেন্ড করতেছে কারেন্টের উপর। যেখানে ভোল্টেজ বেশি তার করেসপন্ডিং কারেন্টও বেশি। তো এখানে ভোল্টেজ কম ছিল, এর করেসপন্ডিং কারেন্ট কম। ভোল্টেজটা বেড়ে গেছে, তার মানে করেসপন্ডিং কারেন্টটাও বেড়ে গেছে, তার মানে ইনপুট কারেন্ট যা ছিল আউটপুট কারেন্টও বেশি হবে। যদি ভোল্টেজ বেশি হয়, ইনপুট ভোল্টেজ যা ছিল তার থেকে আউটপুট ভোল্টেজ বেশি হলে
ওই ভোল্টেজের রেসপেক্টে যে কারেন্ট ছিল এখানে এই ভোল্টেজের রেসপেক্টের কারেন্টও বেড়ে যাবে। তাহলে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন করা মানে ইনডাইরেক্টলি কি বোঝা যায়? কারেন্ট অ্যাম্প্লিফিকেশন হয়ে গেল। তাই তুমি ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনই দেখাবা। তাই তোমার দেখাইতে গেলে এখানে ভোল্টেজ, এখানেও ভোল্টেজ নেই, এটাই দেখাইতে হবে। কিন্তু তোমার বিভিন্ন বই বিভিন্ন জায়গায় এখানে ভোল্টেজ নাই, এখানে কারেন্ট নাই, তারপর অ্যাম্প্লিফিকেশন দেখায়। নো, এখানে কিন্তু ঝামেলা আছে। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কথা না। তুমি এখানে পুরাই, এখানেও ভোল্টেজ এখানেও ভোল্টেজ, পুরোটাই ভোল্টেজ নিছো, এখানে ভোল্টেজের সাথে কারেন্টের পরিবর্তন দেখাইছো। তুমি এই ভোল্টেজের রেসপেক্টে শুধু ভোল্টেজটাই দেখাইতে পারবা এখানে। তারপর ভোল্টেজটাকে কারেন্টে নিলে এই ভোল্টেজটাকেও কারেন্টে কনভার্ট করে কারেন্ট টু কারেন্টের রেশিও দেখাইতে পারবা। আর তোমার দেখা যাচ্ছে যে ভোল্টেজ যদি বেড়ে যায়, ভোল্টেজের এখানে যে অ্যাম্প্লিটিউড ছিল, মানে এখানে যে বিস্তার ছিল, এখানের যে বিস্তার ছিল আর এখানের বিস্তার, ইনপুটের বিস্তার কম, আউটপুটের বিস্তার বেশি। যদি ইনপুটের বিস্তার কম হয়, আউটপুটের বিস্তার যদি বেশি হয়, তাহলে যে কারেন্ট পাওয়া যাবে সেই কারেন্টের সিগন্যালটাও, সাধারণত কারেন্টের সিগন্যাল আর ভোল্টেজের সিগন্যাল আমরা অঙ্কন করলে দুইটাতে এইভাবেই দেখাইতে হবে। এই দুইটার ভিতরে তো পার্থক্য করার কিছু নাই। এটা যদি বলি ভোল্টেজ ভোল্টেজ, এটা যদি বলি কারেন্ট কারেন্ট, দুইটার চেহারা একই রকম দেখাইতে হয়। তাহলে তোমার যদি ভোল্টেজের বিস্তার এইটা হয়, কারেন্ট বিস্তারও এরকম ওই অনুযায়ী একটা হবে। আবার হয়তোবা সিগন্যালটা এতখানি না হইলো, এর থেকে একটু ছোট বড় হইলো, মানে বিস্তার একটু কম বেশি হতে পারে। ভোল্টেজের বিস্তার আর কারেন্টের বিস্তার তো আর এক থাকবে না, কিন্তু দেখতে একরকম। হয়তো একটা সিগন্যাল, এখানের ভোল্টেজের সিগন্যালটা এরকম, আর কারেন্টের সিগন্যালটা হয়তো ভোল্টেজের জন্য হয়তোবা এরকম ছিল, তার থেকে বিস্তার একটু পার্থক্য ছিল। আবার এইটার জন্য ভোল্টেজ এইটা হয়েছে, তাহলে এইটার রেসপেক্টে যে কারেন্ট সেটাও অনেক বেশি হবে, তাহলে তার বিস্তার ওইভাবে বেড়ে যাবে। তাহলে এটার বিস্তার বাড়া মানে এর করেসপন্ডিং কারেন্টেরও বিস্তার বাড়া। আর বিস্তার যদি বেড়ে যায় তখন এই কারেন্টের যে সিগন্যাল, সেই সিগন্যালের যে ইন্টেন্সিটি, আমরা শব্দ চ্যাপ্টার যে পড়েছিলাম I equals to 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি, এরকম কি জানি একটা পড়েছিলাম, সেখানে খুঁজে দেখবা। সেখানে যদি কোনো একটা কিছুর বিস্তার সিগন্যালের যদি বাড়ে, বিস্তার বাড়লো 2, এর বর্গ হয়ে যায় 2 দুগুণে 4, ইন্টেন্সিটি অনেক বেড়ে যায়। তাহলে এই সিগন্যালের যে ইন্টেন্সিটি ছিল, এই ভোল্টেজ তার করেসপন্ডিং এর যে সিগন্যাল তার যে ইন্টেন্সিটি ছিল, বা ভোল্টেজের করেসপন্ডিং এর যে সিগন্যাল তার যে ইন্টেন্সিটি ছিল, এই ভোল্টেজের যেহেতু এখানে অ্যাম্প্লিটিউড বেশি, এর তীব্রতা আরো বেশি, সুতরাং সে অ্যাম্প্লিফাই করে। এখন এখানে আমরা ভোল্টেজের এগেইনস্টে কারেন্টটা আমরা দেখাইতে পারি। কিভাবে দেখায় আমি সেটা আগামী দিন দেখাবো। তবে এখানে তোমার যে এই ঘটনাটা যেন তোমরা খুব সুন্দরভাবে এইটা বুঝে এখন ভাষাটা তোমরা যেন ঠিক করতে পারো, এইটা দেখো। তারপরে দেখো ভাষায় এখন ঝামেলা কোথায় বাজে। আর এই যে কথাটা আমরা যে ব্যাখ্যা করেছি, এই কথাটা যদি তুমি সুন্দরভাবে এই ইনপুট এই আউটপুট দিয়ে এই কথাটাই তুমি লিখে দিতে পারো, এক্সিলেন্ট। এর উপরে আর কোনো অ্যাম্প্লিফায়ারের ব্যাখ্যা হয় না। ঠিক আছে, এটা হলো এক্সিলেন্ট হিসাব। আমরা যে এতক্ষণ যে কথাগুলো বলেছি ওই আউটপুটটা পাওয়ার জন্য, তুমি ফিগারটা এভাবে এঁকে ইনপুট আউটপুট দেখিয়ে তুমি যদি এই কথাগুলো বলতে পারো, তোমার মতো করে সুন্দরভাবে সাজাই সাজাই লিখতে পারো, চেষ্টা করো, এটাই হলো একদম উপযুক্ত অ্যাম্প্লিফিকেশন। এটা তোমরা চেষ্টা করো। এটা কিন্তু আসলে একটু কঠিন, তোমার অ্যাম্প্লিফাই করা অতটা ক্লিয়ার বোঝা যায় না। তোমরা অনেকেই বলছো যে বুঝছি, এই যে প্রাপ্তি বলছে বুঝছে, কিছু বুঝছে, কিন্তু আসলে ভিতর থেকে কি বুঝে নাই, কেন বুঝে নাই, কোথায় কি হচ্ছে, এইগুলো নিয়ে একটু থট করার বিষয় আছে, থট দেওয়ার বিষয় আছে। এই বিষয়গুলো এখন চিন্তা করে মোটামুটি ঠিক করে ফেলো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা এখানে রেখে দিলাম। কারো কোনো সে আছে কিনা এখানে? থাকলে বলতে পারো। যে এরপরে এখন আমাদের এই কোন জায়গায় আমাদের কোন সে আছে কিনা, কোন জায়গায় বুঝতে গন্ডগোল আছে কিনা? নেই। আল্লাহ হাফেজ।